জুলাই বিপ্লব পরবর্তী আগামী নির্বাচনে যুব সমাজের ভাবনা ও করণীয় বিষয়ক আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, ওয়ার্ড জামাতের সম্মানিত সভাপতি মাওলানা কাউসার সাহেব, উপবিষ্ট আছেন ইউনিয়ন জামাতের সম্মানিত আমির মাওলানা আলাউদ্দিন ভাই, সেক্রেটারি আব্দুল জলিল ভাই সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, প্রিয় যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে, আল্লাহ যাদেরকে মর্যাদা দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে মর্যাদা দিয়েছেন, তাদেরকে নিয়ে আজকের এই সুন্দর পরিবেশে যুবক সমাবেশ করার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করছি এবং শুহাদায়ে কেরামদের আত্মার সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। বিশেষ করে বাংলাদেশের এই পরিবর্তনের যে নিয়ামক শক্তি যুবকরা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছিল, যাদের জীবনের বিনিময়ে বাংলাদেশের পূর্বাকাশে এক নতুন সূর্যের আভা আমরা দেখতে পেয়েছি, সেই যুবক শ্রেণী 2 সহস্রাধিক যুবক গুলির বুকে বুক পেতে দিয়েছিল। আর এই যুবকদের আইডল ছিলেন আবু ছাইদ, যিনি গোটা বাংলাদেশের যুবকদেরকে এমন এক চেতনায় উজ্জীবিত করেছিলেন, যুবকরা পঙ্গফালের ন্যায় স্বৈরাচারের বিরুদ্ধে আকাশ থেকে ফাঁকির মতো গুলি বর্ষণ হয়েছিল, সেই গুলিকে বুকে ধারণ করে সামনে এগিয়ে গিয়েছিল। সে সকল শুহাদায়ে কেরামদের আত্মার সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। প্রিয় ভাইয়েরা, আমাদের আজকের এই প্রোগ্রামে পুরো কথাটাই আমরা যুবকদেরকে নিয়ে বলবো। এখানে কয়েকজন সম্মানিত মুরব্বীও আছেন আমাদের সাথে, দাড়ি ফাঁকা লোকও আছেন। স্বাভাবিকভাবে হয়তো কেউ বলতে পারেন এনারা আবার কোন যুবক। এনাদেরকে দেখে আজকে আমার ষাটখিলে গত সপ্তাহে মাওলানা সাইফুল্লাহ সাহেবের মিছিলে এক বৃদ্ধের কথা মনে করিয়ে দেয়, যিনি সকল যুবককে সেদিন হার মানিয়েছিলেন। বলিষ্ঠ কণ্ঠে দীপ্তভাবে দাড়িপাল্লার যে স্লোগান তিনি তুলেছিলেন, কোন যুবক সেদিন তার সামনে প্রতিপক্ষ হয়ে দাঁড়াওয়ার সুযোগ পায়নি। আমরা বিশ্বাস করি আমাদের আজকের সমাবেশের মুরব্বীরাও সেই যৌবনের চেতনা নিয়ে আমাদের মাঝে এসেছেন। আপনারা কি এটা মনে করেন? কারণ হলো, বেহেশতে তো কোনো বুড়া যাবে না, বৃদ্ধরা যাবে না, সব যুবকরাই বেহেশতে যাবে। এ কারণে ওনারা এখন আর বৃদ্ধ পরিচয় দিতে চাচ্ছেন না। 2-1 জনের কাঁধে ভর দিয়ে আমাদের হাফেজ রফিক ভাইও চলে এসেছেন, অথচ উনিও তো অনেক বয়স্ক, কিন্তু উনি বুঝতে চাচ্ছেন না যে উনার বয়স হয়েছে, উনি এখনো যুবকদের কাতারেই থাকতে চান। তো যে সকল মুরব্বীরা এখানে এসেছেন, আমাদের বক্তব্যগুলো যুবক ভাইদেরকে নিয়ে আসবে। আপনারা হতাশ হবেন না, মনক্ষুণ্ণ হবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন, সাবারাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লুন ইল্লা জিল্লুহু। হাসরের উত্তপ্ত ময়দানে, কিয়ামতের কঠিন সেই ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে 7 শ্রেণীর লোক। তার মধ্যে 1 নম্বর শ্রেণী হলেন ইমামুন আরাদেলুন, ন্যায় পরায়ণ বাদশা।
এটা সব জায়গায় সর্বক্ষেত্রে ইমামে আদেল যিনি, তার মর্যাদা সবার উপরে থাকবে। এরপরে সাধারণ লোকদের ঘোষণা দিতে গিয়ে 2 নম্বর মর্যাদার অধিকারী যাদেরকে বলেছেন তারা হলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে, সে দ্বিতীয় শ্রেণীর মর্যাদা নিয়ে আল্লাহর আরশের নিচে সেদিন ছায়া পাবে। প্রিয় ভাইয়েরা, যুবকদের গুরুত্ব থাকার কারণে তাদেরকে এই মর্যাদা দেয়া হয়েছে। আরেকটি হাদিস আপনারা দেখেন, যেখানে বলা হয়েছে লা তাজুলু কাদামা ইবনে আদম হাত্তা ইউসআলু আন খামসি। কিয়ামতের দিন বনি আদমকে এক কদমও সামনে যেতে দেয়া হবে না যতক্ষণ পর্যন্ত তারা 5টি প্রশ্নের জবাব দিতে পারবে। তার মধ্যে একটি প্রশ্ন এরকম, আন উমরিহি ফিমা আফনাহু। সে তার জীবনকালটা কিভাবে কাটিয়েছে, তাকে আল্লাহ তাআলা যে হায়াত দিয়েছেন এই হায়াতটা কিভাবে সে কাটালো, এই প্রশ্নের জবাব তাকে 1 নম্বরে দিতে হবে। দ্বিতীয় প্রশ্ন যেটা তার দিকে ছুটে আসবে সেটা হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। সে তার যৌবনকাল কিভাবে কাটিয়েছে। স্বাভাবিকভাবে জীবনের ভিতরে যৌবন আছে না? জীবনের ভিতরে শৈশব, কৈশোর, যৌবন সব আছে না? আছে। এরপরেও সেপারেট করে আবার এই কথা আন শাবাবিহি কেন বলা হলো? এই জন্যে বলা হয়েছে, একজন মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটাকে জীবনের ক্ষেত্রে, লাইফের ক্ষেত্রে গোল্ডেন পিরিয়ড বলা হয়, সোনালী অধ্যায়, সেটা হলো যৌবনকাল। আরেকটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম ক্বাবলা খামসিন আন খামস। 5টি বিষয়ের পূর্বে 5টি বিষয়কে তোমরা গনিমত মনে করো। 5টি বিষয়ের পূর্বে 5টি বিষয়কে তোমরা কি মনে করো? গনিমত মনে করো। এর মধ্যে একটা বিষয় হলো বার্ধক্য আসার আগে যৌবনকে তুমি কি করো? গনিমত মনে করো। তাহলে যৌবনকালটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এই যৌবনকালেই যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব। যদি বলা হয় যে পৃথিবীর গতিকে পরিবর্তন করে দাও, এটা যৌবনকালেই সম্ভব। যারা 41 সালের মিশন ঘোষণা করেছিল, যারা এরপরে এটাকে আরো বৃদ্ধি করেছিল, আবাদুল আবাদ ক্ষমতায় থাকার স্বপ্ন বুনেছিল, এবং তারা বলেছে তাদেরকে কেউ পরাস্ত করতে পারবে না, তারা ফালায় না, বলেছে না? বলেছে না? এমনকি আজরাইলও নাকি তাদেরকে ধরতে পারবে না। মনোভাবটা এমন ছিল তাদের। আপনারা সেই সময় শেখ হাসিনার বক্তব্য, ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য, অন্যান্য নেতৃবৃন্দের বক্তব্য যখন শুনতেন, এরকম মনে হতো না যে আওয়ামী লীগ আর কখনো ক্ষমতা হারাবে না? কিন্তু এই যুবকরা কি করলো? অল্প সময়ের সিদ্ধান্তে পরিবর্তন করে দিল। শুধু ফালায়নি, সাইদি সাহেব যেখানে ফালাবে বলেছে সেখানে নাকি অন্য জায়গায়? কথা বলবেন। সাইদি সাহেব বলেছে না, মৌলবাদীরা আগাবাদীদেরকে এমন ঝাঁকানি দেবে, যেই ঝাঁকানি ছোটে আগা গিয়ে কোথায় পড়বে? দিল্লি। কোথায় পড়বে? এখন কোথায় পড়েছে? মামুর বাড়ি দিল্লি।
প্রিয় ভাইয়েরা, এটা যৌবনের এক অদম্য স্পৃহা। আপনি দেখেন, বুড়ারা আন্দোলন করেছে 16 বছর। যে এইদিকে এইদিকে আপনার কথা বলবেন না? বুড়ারা আন্দোলন করেছে কত বছর? 16 বছর। শেখ হাসিনার মনের মধ্যেও কাফন সৃষ্টি করতে পারে নাই, ঠিক না? বিএনপি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, আরো অন্যান্য রাজনৈতিক দলগুলো যুগপৎ আন্দোলন করেছে না? কিছু হয়েছে? আর যখন যুবকরা সিদ্ধান্ত নিয়েছে যে এই অপশক্তিকে বাংলাদেশের ক্ষমতায় আর রাখার সুযোগ নেই, তখন একজন যুবক চূড়ান্ত উদ্দীপনা সৃষ্টি করেছিলেন। তিনি হলেন আবু সাইদ। কে? এই যুবক পুলিশের সামনে দুহাত প্রসারিত করে গুলি বরণ করেছিল। এই ভিডিও যখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, গোটা বাংলাদেশের যুবকেরা ঐক্যবদ্ধ হয়েছে। কে জামাত, কে শিবির, কে ছাত্রদল, কে অমুক, কোনটাই কেউ বাস বিচার করেনি। ঐক্যবদ্ধভাবে তারা এক আবু সাইদকে আইডল মনে করে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। রেজাল্ট অল্প সময়ের ব্যবধানে তৈরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। 4 তারিখে কেউ মনে করেছে এই অপশক্তির পতন হবে? চূড়ান্ত কর্মসূচি ছিল 6 তারিখে। কয় তারিখে? 6 তারিখে চূড়ান্ত কর্মসূচি ছিল। পরিস্থিতি অনুধাবন করে যুবকেরা সিদ্ধান্ত নিয়েছে একদিন সময় দেয়া যাবে না, 24 ঘন্টা মানে অনেক সময়। সুতরাং কর্মসূচি একদিন আগিয়ে আনা হোক। তারা সফল হয়েছে, ঠিক কিনা? আমরা যে ভারতবর্ষে আছি, এখানে প্রথম যিনি জয়ের সূচনা করেছিলেন তার বয়স কত ছিল জানেন কেউ? কত বছর? মোহাম্মদ বিন কাসেমের নাম শুনেন নাই আপনারা? যিনি সিন্ধু জয় করেছিলেন। সিন্ধুর একটি যুবতী নারীর আত্মনাদ এক সম্বলিত একটি চিঠি বাগদাদের খলিফার দরবারে কম্পন সৃষ্টি করে দিয়েছে। এক মজলুম নারীকে উদ্ধার করার জন্য এই সিন্ধু অভিযান করেছিল মাত্র 18 বছরের যুবক মোহাম্মদ বিন কাসেম। প্রিয় ভাইয়েরা, আমাদের এই বঙ্গ যিনি বিজয় করেছিলেন, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, 1204 সালের জানুয়ারি অথবা 1211 সালের ডিসেম্বরে, তিনিও একজন যুবক ছিলেন। এক পাও ছোট ছিল, এক হাত চিকন ছিল, লম্বা ছিল। কতজন নিয়ে? ইতিহাস জানেন না আপনারা? কতজন নিয়ে? ভুলে গেছেন? মাত্র কতজন? বখতিয়ার খলজি কতজন নিয়ে বঙ্গ বিজয় করেছিলেন? 18 জন নিয়ে। কতজন নিয়ে? 18 জন নিয়ে বঙ্গ বিজয় করেছিলেন। নদিয়ার রাজার এই বিশাল শক্তিকে পরাস্ত করেছিলেন। প্রিয় ভাইয়েরা, খালেদ ইবনে ওয়ালিদের নাম আপনারা শুনেন নাই? এর কারণ হলো এই সময়টা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সময়। বাংলাদেশে মানুষের স্বাধীনতা হরণ করা হয়েছে। কিভাবে? কোথাও কোনো সভা সমাবেশ করতে দেয়া হতো না। বিরোধী কোনো মতকে তার মতামত ব্যক্ত করার সুযোগ দেয়া হতো না, তাহলে তার বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে মামলা করা হতো। আর সে যদি কারাগারে যেত, তার জামিন হতো না 6 মাসের আগে। 6 মাসের আগে তার জামিন হতো না। এই 2008 সালের পর থেকে ভোট দেওয়ার অধিকারকে হরণ করা হয়েছে, ঠিক না? আমরা কি ভোট দিতে পেরেছি?
তাহলে আমার পছন্দের প্রার্থীকে আমি ভোট দিতে পারি না। এখানে ভিন্ন মত পছন্দ করা হতো না, শুধু এটাই নয়, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার সুযোগ কাউকে দেয়া হয় না। বুয়েটের সেরা ছাত্র তোমাদের মতো যুবক আবরার ফাহাদকে কেন হত্যা করা হয়েছে? মাত্র সে একটা স্ট্যাটাস দিয়েছিল ফেসবুকে তিস্তা পানি চুক্তির ব্যাপারে, আর এই অপরাধে তাকে ফিটিয়ে ফিটিয়ে হত্যা করা হয়েছে নির্মম ভাবে। এর মানে কি? তার স্ট্যাটাস ছিল কার বিরুদ্ধে? ভারতের বিরুদ্ধে। তাহলে এই দেশের কুলাঙ্গারেরা তাকে কেন হত্যা করলো? তার মানে হলো আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, শুধু ভারতের বিরুদ্ধে কোনো শব্দ উচ্চারণ করা যাবে না। এখানে নারীর জীবনের নিরাপত্তা ছিল না, ইজ্জতের গ্যারান্টি ছিল না। তনুদের কথা কি তোমাদের মনে আছে? ফেলানির কথা কি তোমাদের মনে আছে? কাটা তারের মধ্যে গুলি করে বিএসএফ আমার বোনকে হত্যা করে ঝুলিয়ে রেখেছিল। শেখ হাসিনা একটা বিবৃতি ভারতের বিরুদ্ধে দেওয়ার সাহস করে। প্রিয় ভাইরা, দেশের সকল সম্পদ একটি পরিবারের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া হয়েছে, যেটা তো পতনের পরে তোমরা দেখেছো। প্রত্যেকের বেডরুমে গিয়ে দেখা গেল জাজিম ফাড়ার পরে দেখা গেল সব নোট। কি দিয়ে জাজিম বানিয়েছিল? টাকা দিয়ে। এগুলো কোন টাকা যেগুলো বাহিরে পাচার করা সম্ভব হয়নি সেইগুলো। আর বাহিরে যেগুলো পাচার করেছে এগুলো দিয়ে বাংলাদেশে নতুন করে কোনো আমদানি ছাড়া 1 বছরে এই রাষ্ট্রটা পরিচালনা করা সম্ভব। প্রিয় ভাইয়েরা, ব্যাংকগুলোকে দেউলিয়া করে দেয়া হয়েছে। যুব সমাজকে ধ্বংস করার জন্য হেন কোনো আয়োজন ছিল না। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে, এটা তো তোমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছ। স্কুল কলেজে পড়াশোনার নামে, সিলেবাস সংস্কারের নামে গোটা শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে। এইভাবে যদি আমরা একটা একটা করে খুঁজি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের জীবনের এমন কোন সাইড নাই যেটা তারা ধ্বংস করে নাই। এরকম একটা অবস্থায় তোমাদের মতো 2000-এরও বেশি যুবক জীবন দিয়ে জুলাই বিপ্লব সংগঠিত করেছে। কেন করেছে? তাদের আশা ছিল জুলাই বিপ্লব হলে আমাদের এই প্রিয় বাংলাদেশ, আমাদের এই প্রিয় জন্মভূমি, এখানে ক্ষুধা থাকবে না, দারিদ্রতা থাকবে না, বেকার যুবক থাকবে না, আমাদের এখানে জুলুম থাকবে না, শোষণ থাকবে না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা হবে না, এখানে নারীর ইজ্জতের মূল্য দেয়া হবে, এখানে মানুষের রক্তের মূল্য দেয়া হবে। এমন এক সোনার বাংলাদেশ তারা চেয়েছিল, যেখানে থাকবে না শ্রেণী বৈষম্য। কিন্তু আমরা জুলাই বিপ্লবের পরে কি দেখলাম? এখনো দিনের আলোতে ইটের উপরে মাথা রেখে থেতলিয়ে দেয়া হচ্ছে, ঠিক কিনা? ব্যবসায়ীকে দিবালোকে এনে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে, ঠিক কিনা? চাঁদা